HTML ফাইলটার সাথে জাভাস্ক্রিপ্ট যদি কোনোভাবে কথা বলতে চায়, HTML ফাইলের মধ্যে অর্থাৎ কিনা HTML ফাইলের যে কোনো কন্টেন্টকে বা যে কোনো কিছুকে জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমরা কিছু করতে চাই, তাহলে যার হেল্প নিতে হবে সেটাকে আমরা বলি DOM API। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে DOM বুঝতে হবে। DOM মানে হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল বেসিক্যালি। তো ডকুমেন্ট বলতে এই যে এখানে একটা HTML আছে না, এটাও কিন্তু একটা DOM, একটা ডকুমেন্ট। এটাকে যদি একটা অবজেক্ট হিসেবে মডেল হিসেবে চিন্তা করা হয়, তখন দেখবেন যে এখানে HTML হচ্ছে সবকিছুর উপরে। তার ভিতরে কি আছে? হেড আছে, বডি আছে, দুইটা চাইল্ড, তাই না? হেডের ভিতরে কয়টা চাইল্ড? টাইটেল একটা, মেটা, দুইটা মেটা, টোটাল 3টা চাইল্ড, তাই না? বডির ভিতরে একটা চাইল্ড, একটা ট্রি স্ট্রাকচার আছে না এখানে, একটা ট্রি। তো বেসিক্যালি DOM API এইটা নিয়েই কাজ করে যে আপনি এই HTML ডকুমেন্টের বিভিন্ন জায়গায় তার কোনো প্যারেন্টকে পিক করতে পারেন, তার চাইল্ডকে পিক করতে পারেন, তার কোনো এলিমেন্টের সিবলিং ভাই বোনকে পিক করতে পারেন। ওকে, তো পিক করা বলতে আমি বলতে পারি ম্যানিপুলেট শব্দটা ব্যবহার করা সবচেয়ে ভালো হয়, অথবা বলি আমরা DOM ট্রাভার্স করা। ট্রাভার্স মানে কি? ঘোরাফেরা করা, ঠিক আছে? সো আপনি যদি মনে করেন যে পুরো DOM ট্রিটাকে ট্রাভার্স করবেন, ট্রি মধ্যে ঘোরাফেরা করবেন, ঘোরাফেরা করা মানেটা কি? মানে প্রোগ্রামেটিক্যালি যে কোনো জায়গায় যেতে চান আপনি পুরো ডকুমেন্টের, তাহলে ট্রাভার্স করা জানতে হবে না, কোথায় কি আছে, আমরা কোথায় ঘুরতে গেলে জানতে হবে না কোথায় যাব, এরকম একটা ব্যাপার। তো DOM ট্রাভার্স করার বা DOM নিয়ে কাজ করার দুইটা সেট অফ মেথডস আছে, দুই রকমের। একটা হলো শর্ট রেঞ্জে ট্রাভেল করা, একটা হলো ডিস্টেন্ট রেঞ্জে ট্রাভেল করা। একটা ডকুমেন্ট এত বড়, তার একটা ছোট অংশে ঘোরাফেরা করা হলো শর্ট রেঞ্জে ট্রাভেল করা, আর তার পুরো দূরত্ব অনেক বেশি, যে কোনো জায়গায়, পুরো ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে ঘোরাফেরা করাটাকে বলা হয় কি? লং ডিসটেন্স ট্রাভার্স করা। শর্ট ডিসটেন্স ট্রাভার্সটা এরকম যে আমি ওনাকে ধরলাম, পিক করলাম, প্রথমে একজনকে টার্গেট করলাম, একজনকে পিক করলাম, একজনকে সিলেক্ট করলাম, করে বললাম ঠিক আছে আপনার বাবা, তাহলে কি ইমিডিয়েট ট্রাভার্স হচ্ছে না? বা আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, তাহলে ওনাকে কেন্দ্র করে যদি আশেপাশের জিনিসকে খুঁজি, এটা শর্ট ডিসটেন্স ট্রাভার্স হলো না? আর পুরো স্টুডেন্টদের মধ্যে, যে পুরো এই ক্লাসরুমের মধ্যে যে কোনো একজনকে পিক করলাম, তাহলে এটা যে কোনো লং ডিসটেন্স, মানে পুরোটার মধ্য থেকে ট্রাভার্স করা। তো মূলত আমাদের শর্ট ডিসটেন্স ট্রাভার্স করার যে মেথডগুলো, এইটা আপনারা একটু পরের লেভেলে শিখে নিন, অত গুরুত্বপূর্ণ না। কিন্তু লং ডিসটেন্স ট্রাভার্সের মধ্যে দুটো মেথড আছে, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আর একটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। অর্থাৎ এই দুটো ফাংশনই আসলে আমাদের লাগে, তার মধ্যে গেট এলিমেন্ট বাই আইডিটা সবচেয়ে বেশি লাগে। তার আগে একটু কথা বলেন দেখি, আইডি সম্বন্ধে কি আইডিয়া আছে আপনাদের? আইডি কি? একটা স্পেসিফিক এলিমেন্টকে যখন আমরা একদম স্পেসিফিক। আইডি কি? আইডি কি? আইডেন্টিফিকেশন করে আইডি। HTML এ আইডিটা কে কি বলতে পারি আমরা? HTML এর মধ্যে কি কি টার্মিনোলজি আছে? ট্যাগ আছে না, আইডি ক্লাস তো ট্যাগ না। দুইটা পুরো HTML এর মধ্যে কি কি জিনিস আছে? একটা আছে ট্যাগস বা এলিমেন্টস, আরেকটা আছে attributes, right? ID is an attribute, class is an attribute, ইমেজের ক্ষেত্রে সোর্স একটা attribute, কমন। তাহলে আইডি কি? একটা attribute। এই অ্যাট্রিবিউটটা আসলে কি করে? এই অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রিবিউটটা সোর্স অ্যাট্রিবিউট কি করে? কোন সোর্স পাথটা বলে দেয়। কালার অ্যাট্রিবিউটটা কি করে? যদি আমরা, যদিও HTML এ কালার ব্যবহার করা ডেপ্রিকেটেড, বাট HTML এও কালার অ্যাট্রিবিউট আছে। আমরা এখন কালার ব্যবহার করব CSS থেকে, বাট বলার জন্য বলছি যে কালার অ্যাট্রিবিউটের কথা যদি বলি, তাহলে সেটা একটা কালারকে ডিফাইন করবে, ক্লাস অ্যাট্রিবিউট ক্লাসকে ডিফাইন করবে, আইডি অ্যাট্রিবিউট তার আইডেন্টিফিকেশনটাকে বলে দিবে। এবং সেই জন্য আইডিটা সাধারণত হতে হবে ইউনিক, একটা পেজে কোনো আইডি রিপিট হতে পারবে না। যেমন একটা ক্লাসরুমে
এসসিআইপি আইডি সবার জন্য একটা ইউনিক আইডি, তাই না? বুঝা যাচ্ছে কথাটা? সো আইডেন্টিফিকেশন আইডিটা একটা ইউনিক কিছু হতে হবে। ওই ইউনিক আইডি ধরে HTML এর মধ্যে আপনি যে কোনো জায়গায় আইডি বসান, ইভেন প্রতিটা ট্যাগে আইডি বসান, কোনো সমস্যা নেই। যে কোনো একটা আইডি ধরে তাকে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতে চান, যে কোনো একটা আইডি ধরে তাকে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানেজ করতে চান, ম্যানিপুলেট করতে চান, তাহলে ওই যে ওই ফাংশনটা আমরা ব্যবহার করব। কোন ফাংশনটা? গেট এলিমেন্ট বাই আইডি। সো একটা আমরা সিম্পল করে দেখা যাক কি হয়। ধরেন এই যে ডিভের ভিতরে একটা লেখা ছিল, এই ডিভটাকে আমি একটা আইডি দিলাম, নাম দিলাম মনে করেন কন্টেইনার। টু ডু রাইট কন্টেন্ট, এই কন্টেন্টটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্রাউজারে আসছে? HTML দিয়ে আসছে। ওকে, নাও আমি এখানে জাভাস্ক্রিপ্টে বসে, স্ক্রিপ্টের অংশে বসে আমি প্রথমে ওই ডিভটাকে টার্গেট করতেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই ডিভটাকে নিতে চাই। var নাম দিলাম কন্টেইনার ডিভ, যে কোনো নাম দিতে পারেন ভ্যারিয়েবলে। তাহলে এটাকে কিভাবে পিক করব? পাওয়ার উপায় হলো উইন্ডো অবজেক্টের মধ্যে লিখলেও চলে, না লিখলেও চলে। ডকুমেন্টের মধ্যে একটা মেথড আছে, কারণ আমরা ডকুমেন্ট নিয়ে তো কাজ করছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটা কি? তাহলে আমরা দেখি তো এই জিনিসটা আসলে কি। console.log বলে এই ভ্যারিয়েবলের মধ্যে কে এসে বসলো, এটাকে আমরা একটু দেখি। খেয়াল করেন, আমি HTML ট্রাভার্স করছি, HTML মধ্যে থেকে খুঁজে নিয়ে আসতেছি কাকে? কোনো একটা আইডি ধরে বলে দিলাম যে তুমি এই আইডিটাকে নিয়ে আসো। একটা ফাংশনে বলে দিলাম যে জাভাস্ক্রিপ্ট তুমি এই document.getElementById ফাংশনের মধ্যে তোমাকে একটা আইডি দিয়ে দিছি, সেই আইডিটা তুমি দেখো খুঁজে পাও কিনা। HTML ডকুমেন্টের মধ্যে যদি পাও তাহলে ওটাকে তুমি আমার এই ভ্যারিয়েবলের মধ্যে ভরে দাও। তারপর আমরা দেখি ভ্যারিয়েবলের মধ্যে কি আছে কনসোলে। তো দেখেন কনসোলটা কি দেখাচ্ছে? div id কন্টেইনার। মানে ও কিন্তু বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এই কন্টেইনার div বলাতে যেটা পাইছি সেটা হচ্ছে div id কন্টেইনার। আমরা যদি এই কন্টেইনার div এ যাই, আচ্ছা এক সেকেন্ড,
টাইপ অফ বলি যে এটা টাইপটা কি, এটা টাইপটা কি অবজেক্ট। তার মানে আমি যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলে নিয়ে আসছি ডকুমেন্টের মধ্যে থেকে একটা HTML এর কোনো একটা অংশ যার আইডিটা এটা, তাকে যখন নিয়ে আসছি সে একটা অবজেক্ট বানায় আমার কাছে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের কাছে ভরে দিয়ে দিছে। তাহলে এখন আমরা যদি দেখি অবজেক্টের মধ্যে প্রপার্টিজ কি আছে, এটা একটা অবজেক্ট নাকি, তাহলে প্রত্যেকটা অবজেক্টের তো কিছু কি থাকবে, প্রপার্টিজ থাকবে। সো প্রপার্টিজ দেখার জন্য অবশ্য অনেক কিছু এটা থাকবে সাথে, ডিফল্ট সহ খুঁজে ওইভাবে খুঁজে পাওয়া যাবে না, করতে করতে বুঝে যাবেন। তারপর আমরা একটু দেখি, যেমন এই দেখেন কন্টেইনার ডিভ, আমার এই কন্টেইনার ডিভটা ছিল না উইন্ডোর ভিতর, কন্টেইনার ডিভ আমার ভ্যারিয়েবলটার নাম কি কন্টেইনার ডিভ। এই ভ্যারিয়েবলটা কার সাথে অ্যাটাচ হয়েছে, উইন্ডো অবজেক্টের সাথে অ্যাটাচ হয়েছে। উইন্ডো অবজেক্টের মধ্যে কন্টেইনার ডিভটা ভরে গেছে। এই কন্টেইনার ডিভের মধ্যে আমরা যদি এখন ঢুকি দেখবো যে তার কতগুলো প্রপার্টিজ আছে, কিছু ডিফল্ট অটোমেটিক পেয়ে যাচ্ছে, আমরা কিন্তু এগুলো কিছুই লিখি নাই, পুরোটাকে সে এই এতগুলো প্রপার্টিজ কিন্তু ওর অলরেডি আছে। আমি কি বুঝাতে পারছি না কনফিউশন তৈরি হচ্ছে আপনাদের ভিতর? এগেইন আমি রিপিট করতেছি, কারণ একটাকে বোঝা মানে বাকি সবগুলো বুঝে যাওয়া। আমি যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML এর মধ্যকার কোনো একটা যে কোনো আইডি দেওয়া আছে এমন যে কাউকে, সেটা ডিভ হোক, স্প্যান হোক, যা হোক, প্যারাগ্রাফ হোক, ও তো ওগুলো চিনে না, ও চিনে আমার এই আইডি কার মধ্যে আছে। ওই আইডি যার মধ্যে আছে তাকে সে জাভাস্ক্রিপ্টের কাছে যখন নিয়ে আসছে, আমরা টাইপ দেখলাম, কি টাইপ সেটা অবজেক্ট। যেহেতু অবজেক্ট তার মানে তার মধ্যে কতগুলো প্রপার্টিজ থাকবে, তার মধ্যে কতগুলো মেথড থাকবে। সব প্রপার্টিজ বা মেথড যদি জানতে হয় তাহলে আপনারা এই যে ডিবাগারের মধ্যে দেখতে পাবেন, বাট সব দরকার নেই, একটু একটু করে শিখলেন সমস্যা নেই। আমরা মেজর কয়েকটা জিনিস দেখি, সেটা হলো এই অবজেক্টের মধ্যে আমাদের তো এখানে একটা ভ্যালু আছে নাকি, কোনো না কোনো প্রপার্টিজ তো নিশ্চয়ই এই ভ্যালুটা অবজেক্টের, এটা যদি পুরোটা একটা অবজেক্ট হয়, সেই অবজেক্টের কোনো না কোনো জায়গায় বলা আছে তার ট্যাগ নেম কি, কোনো না কোনো জায়গায় বলা আছে তার অ্যাট্রিবিউট কি কি আছে, কোনো না কোনো জায়গায় বলা আছে তার ভেতরে কন্টেন্ট কি আছে, কোনো না কোনো জায়গায় বলা আছে এটার মধ্যে ক্লিক করলে কি হবে, এরকম কিছু না কিছু জিনিস তো বলা আছে। আমরা এর মধ্যে দুই একটা নিয়ে কাজ করে প্যাটার্নটা ধরে নিব। কিরকম, যেমন ধরেন কন্টেইনার ডিভ ডট ইনার HTML একটা প্রপার্টিজ, কি প্রপার্টিজ, ইনার HTML। দেখি তো কন্টেইনার ডিভ ডট ইনার HTML বললে ও আমাকে কি দেখায়, কি দেখাচ্ছে, টু ডু রাইট কন্টেন্ট, মানে কি এইখানে যে লেখা ছিল সেই লেখাটাই কিন্তু সে দেখাচ্ছে। এখানে লিখলাম BITM বেসিস, কি দেখাচ্ছে, তার মানে আমি কি জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML পিক করতে পারতেছি, কোন একটা আইডি দিয়ে প্রথমে অবজেক্টটা নিয়ে অবজেক্টের ভিতরে যদি কোনো HTML থাকে সেটা ইনার HTML দিয়ে পেয়ে যাচ্ছি। অথবা মনে করেন আমি এখানে ইনার HTML দিলাম না, আমি বললাম ট্যাগ নেম, একটা অ্যাট্রিবিউট, একটা প্রপার্টিজ, ট্যাগ নেম। যখন আমি ট্যাগ নেম বললাম তখন দেখেন তো কি বলে, তাহলে কি ও বলে দিচ্ছে যে এটা একটা ডিভ ট্যাগ ছিল, যে আইডিটা ও নিয়ে আসছে সেই আইডিটার অ্যাকচুয়ালি ট্যাগের নাম ছিল ডিভ। তার মানে এটুকু বুঝতে পারতেছেন কোনো না কোনো ওয়েতে তার সমস্ত পরিচয় আমি একটা একটা করে আসলে পাবো। আমরা একটা বা দুইটা দিয়ে দেখলাম, কিন্তু নিশ্চয়ই এরকম আরো প্রপার্টিজ আছে যাতে তার একেবারে 14 গোষ্ঠীর ইনফরমেশন পাওয়া যাবে, রাইট অর রং, ওগুলা কি গ্র্যাজুয়ালি শিখবেন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা অন্য আরেকটা প্রপার্টিজ দেখি আর কি আছে, সেগুলো পরে, কিন্তু অ্যাট লিস্ট তার ভেতরে কন্টেন্ট দেখতে পেলাম, তার ট্যাগ নাম দেখতে পেলাম। ক্লিয়ার? এখন মনে করেন আমি চাই জাভাস্ক্রিপ্টে বসে লেখাটা চেঞ্জ করে দিতে, জাভাস্ক্রিপ্টে বসে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই লেখাটা চেঞ্জ করতে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML কে
ম্যানিপুলেট করতে চাই, চেঞ্জ করতে চাই। বুঝে গেল? জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML কে ম্যানিপুলেট করতে চাই। সো দেখেন সেটার জন্য কি করব আমরা, আমরা যদি ইনার HTML এর মধ্যে যা ছিল সেটা যদি চেঞ্জ করে দিতে পারি তাহলে তো আমার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে নাকি? ইনার HTML প্রপার্টিসের ডিফল্ট ভ্যালু কি ছিল, যেটা অবজেক্ট হিসেবে বানানোর সময় কন্টেন্ট থেকে নিয়ে আসছে, ওই প্রপার্টিসের ভ্যালু যদি আমি চেঞ্জ করে দেই তাহলে তো হয়ে গেল। তো এই প্রপার্টিসের ভ্যালু মনে করেন আমি চেঞ্জ করে দিলাম, এখন দেখেন আমি রিফ্রেশ করলাম, লেখাটা কি? আপনি কিন্তু ওই যে ও যে HTML ছিল সেটা কিন্তু চোখেই দেখতে পাচ্ছেন না, কারণ পেজটা লোড হয়েছে, জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়ে ওই প্রপার্টিসটা চেঞ্জ করে ফেলছে, আপনি আলটিমেট আউটপুট দেখতে পাচ্ছেন। বুঝে গেছে না যায় নাই? HTML টা চেঞ্জ করব, কারণ আমি ইনার HTML প্রপার্টিস চেঞ্জ করে দিচ্ছি। মানে কি জাভাস্ক্রিপ্ট HTML কে কন্ট্রোল করতে পারে? আপনি এমন google.com এ গিয়ে ভিউ সোর্স যাবেন, এক লাইন HTML খুঁজে পেলে আমারে বলবেন। HTML নেই, HTML নাই, সম্পূর্ণ কিছু জাভাস্ক্রিপ্টে তৈরি। জাভাস্ক্রিপ্টে আপনি ফুল HTML বানাতে পারবেন, কারণ ও তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ও পুরো জিনিসটাকে ডম API দিয়ে আপনি ফুল ম্যানিপুলেট করতে পারবেন, ফুল। ঠিক আছে, আমরা দেখবো একটু পর ছোটখাটো এক্সাম্পল, আমি সবকিছু একটু একটু দেখাই দিব। বাট মনে রাখেন আমি একটু একটু দেখাচ্ছি দেখে মনে করেন আমি মনে হয় একটু একটু শিখলাম, মানে কোডটা শিখে ফেলতেছেন। জাস্ট এই আইডিয়াটা আপনি বেশি করে অ্যাপ্লাই করবেন, নতুন আইডিয়া পাবেন না। আমার ক্লাসের পর আপনি যখন শিখতে যাবেন কোনো কিছু, নতুন কোনো আইডিয়া আপনার সামনে আসবে না, এই আইডিয়ারই বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। বুঝতে পারতেছি কথাটা? জিনিস কনসেপ্ট এইটাই। আর ডিভে করলাম, আইডি দিয়ে করলাম, কখনো ক্লাস দিয়েও ধরা যাবে কিভাবে, কথার কথা অ্যাট্রিবিউট দিয়ে কিভাবে ধরা যেতে পারে, অ্যাট্রিবিউট কিভাবে চেঞ্জ করা যায়, হয়তো নতুন নতুন জিনিসগুলো আসবে, কিন্তু কনসেপচুয়ালি জিনিসটা একটাই, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতেছি। তার জন্য যখন আমি ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কথা বলতেছি, HTML ডকুমেন্ট নিয়ে কথা বলতেছি, তখন আসলে আমি DOM API ব্যবহার করতেছি। DOM API কতগুলো মেথডস আছে, তার মেথডগুলো লং ডিসটেন্স ট্রাভার্স করার জন্য দুইটা মেথড, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আরেকটা হলো গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। আর শর্ট ডিসটেন্সের মধ্যে চাইল্ড, প্যারেন্ট এরকমের ব্যাপার আছে, যেটা আসলে অত লাগবে না, কারণ আলটিমেটলি আমরা ইউজ করব কি যে কোয়েরি বা অন্য কোনো লাইব্রেরি, ওরা আমাদের জন্য আরো সহজ করে রাখছে এই বিষয়গুলোকে। আমরা জাস্ট কোডটা দিয়ে একটু বুঝে নিব, তারপরে যে কোয়েরিতে জাম্প করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি একটু এইভাবে করি, এই যে জিনিসটা আমি লিখলাম, আমি চাই না যে আমি পেজ লোডের সাথে আমি দেখতে চাই এই যে BITM বেসিস কথাটা ছিল আর জাভাস্ক্রিপ্ট কিছু একটা করে এটারে চেঞ্জ করলো, আমি জিনিসটা ভিজুয়ালি বুঝতে চাই। অর্থাৎ আমি চাই এরকম করতে যে পেজ প্রথমে পেজের মধ্যে লোড হোক, তারপর আমি কোনো এক জায়গায় ক্লিক করলাম, তারপর যদি দেখি যে চেঞ্জ হইলো, তাহলে জিনিসটা আমার কাছে আরো ভালো লাগবে, রাইট? আমি কন্ট্রোল করতেছি তখন। এই কাজটা আমরা অ্যাপ্লাই করতে গেলে দুটো জিনিস করব আমাদের। এখানেই চলে আসবে আমাদের এবার ইভেন্ট নিয়ে আলোচনা, কারণ ক্লিক করব তাহলে কি আসবে? ইভেন্ট আসবে। আর ইভেন্ট মানে হলো আমি যে ক্লিক করলাম এটাকে বলা হয় ইভেন্ট। ক্লিকটা একটা ইভেন্ট, একটা ঘটনা। আর এই ইভেন্টে যদি কাউকে রেজিস্ট্রেশন করি, এই ইভেন্টে যদি কাউকে কোনো একটা কিছু করতে চাই, যে কাজটা করতে চাইবো, ইভেন্টের মধ্যে তো কোনো কাজ করব। আপনি একটা ইভেন্ট থ্রু করছেন, আপনি একটা পার্টি থ্রু করছেন, বার্থডে ইভেন্ট থ্রু করছেন, তো কোনো কাজ করবেন। ইভেন্টের নাম কি? বার্থডে। তার মধ্যে তো সেট অফ ওয়ার্ক আছে, কিছু কাজ করতে হবে আপনাকে, কেক কিনতে হবে, মোমবাতি লাগাতে হবে, কাটতে হবে, ফু দিতে হবে, কিছু ইভেন্টস আছে না? ইভেন্টগুলো তো কোথাও এক জায়গায় থাকতে হবে, সেট অফ। এটাকে আমরা যদি একটা ফাংশনস বলি, কি কি কাজ করব আমরা, এইভাবে যদি এখন চিন্তা করি, তাহলে দেখেন তো এখানে আমরা এটাকে একটা ইভেন্টটাকে বানাই, ফাংশন মনে করেন, নাম দিব কি, নাম দিলাম সেট টেক্সট, একটা নাম দিলাম ফাংশনটা, এটাকে একটা ফাংশন বানায় ফেললাম। ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ,
যখন এটা ফাংশনের মধ্যে ঢুকে গেল, এখন কি আর এটা চেঞ্জ হবে? না। কি করতে হবে চেঞ্জ করতে গেলে? ফাংশনটা ফাংশনটাকে কল করতে হবে। সেট টেক্সট ফাংশনটা কল করলাম। সেট টেক্সট ফাংশনটা যদি কল করি তাহলে আবার চট করে চেঞ্জ হয়ে যাবে। এখন সেট টেক্সট ফাংশনটা আমি কল করতে চাই আমার একটা ইভেন্টের এগেইনস্টে। মনে করেন আমার কাজ সহজে বোঝানোর জন্য আমরা এখানে একটা বাটন নেই। বাটন নিয়ে বললাম, এই বাটনকে বললাম যে মনে করেন এই বাটনকে বললাম মনে করেন চেঞ্জ টেক্সট, আর এই বাটনের অন ক্লিকে বলে দিলাম, আচ্ছা আগে কিছু বললাম না মনে করেন, এখন এটা ক্লিকেবল যেহেতু বাটন, এটার ক্লিকে বলে দিলাম, আর আমি এমনিতে সেট টেক্সট চাই না, আমি ক্লিকে বলে দিলাম যে সেট টেক্সট। ওখানে কল করুন ক্লিকের এগেইনস্টে এখন এটা কি ছিল লেখা, এখন ক্লিক করলাম কি হলো, বুঝে যাচ্ছে বিষয়টা কি হচ্ছে? আমি ক্লিক ইভেন্টের এগেইনস্টে একটা ফাংশনকে রেজিস্টার করছি, সেই ফাংশনের কাজ হইলো পেজের লেখা চেঞ্জ করে দেওয়া। তো যখন আমি ক্লিক করব তখনই লেখাটা চেঞ্জ হয়ে গেল। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে কোনো এটা যে বাটনে যেমন আমরা একটা ইভেন্ট রেজিস্টার করলাম, বাটনে যেমন একটা ইভেন্ট হ্যান্ডেল করলাম, আমরা অন ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করলাম, এটা আপনি যে কোনোটার মধ্যেই করতে পারেন। প্রত্যেকটা এলিমেন্টারি কিছু ইভেন্টস আছে, নরমালি ক্লিক, মাউস ওভার এগুলো মোটামুটি সবগুলোরই আছে। কিছু কিছু ইভেন্ট আছে যেমন সিলেক্ট বক্সের মধ্যে আমি যদি ড্রপ ডাউন থেকে চেঞ্জ করি, এটাকে বলা হয় চেঞ্জ ইভেন্ট। সিলেক্ট বক্সে ড্রপ ডাউনে চেঞ্জ করি, আমার এই কথাটা কি বুঝতে পারছেন? কল্পনায় আমি তো করে দেখাই নাই। সিলেক্ট বক্সে কি হয়, 4-5টা এলিমেন্ট থাকে, একটা থেকে আরেকটা যদি যায় চেঞ্জ হলো না, এখানে একটা চেঞ্জ ইভেন্ট আছে। এই চেঞ্জ ইভেন্ট শুধু সিলেক্টের জন্যই, এটা অন্য কারো নাই। টেক্সট বক্সেও আছে, টেক্সট বক্সে টেক্সট যদি চেঞ্জ হয়, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নরমালি দেখা যাবে 70-80% ইভেন্টগুলো সব এলিমেন্টারই আছে, কিছু এলিমেন্টের কিছু স্পেশাল ইভেন্ট আছে। বুঝে গেল? তার মানে আপনি যখন রিয়েল টাইম কাজ করবেন, আপনার যে নিড দরকার পড়বে সেই নিডের সাথে মিলায়ে আপনাকে ইভেন্ট খুঁজে বার করতে হবে। অ্যাজ এ বিগিনার আপনাকে তো খুঁজে বের করতে হবে, মুখস্থটা থাকবে না। তা আপনি চিন্তা করতেছেন আমি চাচ্ছিলাম কি প্রেস করলে হওয়ার জন্য, তাহলে কি প্রেস কিছু আছে কিনা আমি একটু দেখি। কি প্রেস দিয়ে জাভাস্ক্রিপ্ট কি প্রেস দিয়ে সার্চ দিবেন। আপনি চিন্তা করতেছেন যে কার্সরের কিবোর্ডের এ প্রেস করলে শুধু কিছু একটা হোক, কিভাবে আমি বুঝবো যে কিবোর্ডে শুধু এ প্রেস করা হয়েছে? আপনি একটু অনলাইনে সার্চ দেন, হাউ টু ডিটেক্ট এ ইজ প্রেসড ইন ইউজিং জাভাস্ক্রিপ্ট। একটু টেকনিক্যালি কোশ্চেন করলে আপনার কিন্তু আপনি সব শিখে কাজে নামবেন না, কিন্তু কাজে নেমে প্রবলেমটা অনুসারে খুঁজবেন, এই শিখতে শুরু করবেন। বুঝাতে পারতেছি আমার অ্যাপ্রোচটা কি? সো সেই জন্য আমার তো কনসেপচুয়ালি তো আমি জেনে গেছি, কনসেপচুয়ালি বুঝে গেছি আমি কিছু ক্লিক করলে কিছু একটা আমি বাইন্ড করতে পারবো, এটাই তো আমার কনসেপশন। কিন্তু এখন আমার কখন কি লাগতে পারে, আচ্ছা ইউজার এসে যদি রাইট মাউস ক্লিক করে তখন আমি কিছু একটা করতে চাই, তাহলে অন ক্লিক রাইট মাউস এমন কিছু আছে কিনা আমাকে দেখতে হবে। বুঝে যাচ্ছে কথাটা? তো আমি ওগুলোতে যাচ্ছি না, আইডিয়াটা শেয়ার করলাম। আমরা এখন এই ফাংশনটাকে একটু আরেকটু ইমপ্রুভ করব। কিরকম ইমপ্রুভ করব? এখানে হাই আই এম ফ্রম জাভাস্ক্রিপ্ট এই কথাটা যেমন হার্ড কোডেড, আমরা চাচ্ছি যে এই কথাটা আমি যখন যেটা বলে দিব তখন সেটাই এখানে যাক। বুঝে যাচ্ছে? তার মানে আমি ইউজারের কাছে একটা ইনপুট নিব, সেই ইনপুট এখানে ভরে দেব। ইনপুট টাইপ আমি ইউজারের কাছে কোনো একটা কিছু নিব, ইউজারকে আগে লিখতে বলবো, লেখো তুমি কি চাও এই জায়গাটায়, চেঞ্জ টেক্সট চেঞ্জ করব, কি দিয়ে চেঞ্জ করব, আমি ইউজারের কাছে নিলাম, তাহলে ইউজারের কাছে নিব তারপর ভরবো। একটা কমেন্ট করার মতো, কমেন্টটা আমরা যেরকম লিখি তারপরে ইনপুট করি ওইটা শো করে। হ্যাঁ ও বলতে পারেন, মানে বিষয়টা হলো আমরা একটা কিছু ইউজারের কাছে নিব তারপর ডিসপ্লে করায় দিব, ঠিক আছে? তো এখন সেই ক্ষেত্রে বলেন তো এই টেক্সটটা কি হার্ড কোডেড এরকম হবে না, এখানে কি থাকবে? ইনপুট টাইপ
এখানে বেসিক্যালি না ইনপুট টাইপ স্টেপ বাই স্টেপ ভাবি যে এই টেক্সটটা আমার নিশ্চয়ই কোনো ভ্যারিয়েবলে থাকবে, কারণ ভ্যারিয়েবলের মধ্যে তো ইউজারটা নিবে, এক এক সময় এক একটা আসবে ইউজারের কাছ থেকে। তো ধরেন এটার নাম দিলাম ইউজার টেক্সট, একটা ভ্যারিয়েবল। ভিডিও আছে তো। আচ্ছা, মনে কর এই ভ্যারিয়েবলটা কোথা থেকে আসবে, তাহলে আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে ফাংশনে। তার মানে ফাংশনটা যখন আমি কল করব তখন যদি আমি আর্গুমেন্টটা পাস করে দিই তাহলে তো হলো। অথবা আর্গুমেন্টটা আমি একটু পরে আসি, ক্লিক করলাম, কি বলতেছে প্লিজ এন্টার ইওর টেক্সট, আমি কিছু একটা লিখলাম, ওকে করলাম, ওই লেখাটা এখানে চলে আসলো। বুঝা যাচ্ছে ফ্লোটা, যে আমি একটা টেক্সট কালেক্ট করলাম মাই টেক্সট, লেখাটা ওকে বললাম, মাই টেক্সট চলে আসলো। তাহলে এখানে ফ্লোটা কি হচ্ছে, আমি এই বাটনে ক্লিক করতেছি যখন প্রথমে সে ইউজারের কাছ থেকে প্রম্পট করতেছে, এটা হলো বমের আরেকটা ফাংশন। আপনি চাইলে এটা যদি এখন ইউজ হয় না, এরকম প্রম্পট ইউজ হয় না সহজে, তারপরও আমি সিম্পল রাখার সাথে ইউজ করলাম এটা। এখানে কি হলো, আমি প্রথমে তার কাছ থেকে প্রম্পট বলে টেক্সটটা নিয়ে নিলাম, নেওয়ার পর আগের কাজটাই ওই টেক্সট কোথায় বসাতে হবে সেখানে ওই টেক্সটটা ভরে দিলাম। এখন আপনি চিন্তা করেন, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নিই, এই যে এখানে আমি অন ক্লিক ইভেন্টটা বাইন্ড করলাম না, অন ক্লিক ইভেন্টের এগেইনস্টে সেট টেক্সট ফাংশনটা বাইন্ড করলাম না, বুঝা যাচ্ছে কথাটা? এইভাবে লেখাটা গুড প্র্যাকটিস না। আমি যে অন ক্লিকের মধ্যে সেট টেক্সট লিখলাম, এইভাবে কোনো কিছু লেখাটা গুড প্র্যাকটিস না। কেন না বলেন তো, কেন গুড প্র্যাকটিস না? না না না, সেটা বড় কথা না, এই অন ক্লিক লেখাটাই গুরু, এটা আছে অথচ এটা গুড প্র্যাকটিস না, এটা আমরা লিখবো না। কোথাও লেখা থাকলে আমরা বুঝবো যে সে পুরাতন আমলে কাজ করতেছে, লেটেস্ট ফোকাসটা তার জানা নাই। কারণটা খুব সহজ, HTML এর মধ্যে কি ঢুকতেছে, জাভাস্ক্রিপ্ট ঢুকতেছে না। সবসময় আমরা কোড করার চেষ্টা করবো এরকম, HTML এর মধ্যে কোনো CSS থাকবে না, HTML এর মধ্যে কোনো জাভাস্ক্রিপ্ট থাকবে না, HTML এর শুধু HTML থাকবে। আপনি বলতে পারেন এখানে তো আপনি স্ক্রিপ্ট লিখছেন, সেটা আলাদা কথা, আমি HTML এর মধ্যে আলাদা একটা ব্লকে আমি স্ক্রিপ্ট লিখতেছি, কিন্তু আমার পুরো পেজে যতটুকু HTML আছে তার ভেতরে আমি পারতপক্ষে কখনোই কোনো CSS অথবা জাভাস্ক্রিপ্ট লিখব না। ওদেরকে সিলেক্টর ব্যবহার করে করে, CSS এ কি করছেন, ইনলাইন CSS লিখছেন, হয়তোবা লার্নিং টাইমে ইনলাইন CSS কিছু লিখছেন, কিন্তু ইনলাইন CSS অ্যাপ্রিশিয়েটেড না। একান্ত প্রয়োজন না হলে ইনলাইন CSS অ্যাপ্রিশিয়েটেড না। আমাদের কি করতে হবে, বাইরে থেকে সিলেক্ট করে করে অ্যাপ্লাই করতে হবে। কেন? এটা হচ্ছে সেই এগেইন বেটার মেইনটেনেন্স, ক্লিন সেপারেশন। আমার কোডের সেপারেশন থাকবে ক্লিন। HTML এর মধ্যে কোনো CSS নাই, কোনো জাভাস্ক্রিপ্ট নাই। যেখানে CSS আছে আলাদা করে শুধু CSS আছে, যেখানে জাভাস্ক্রিপ্ট আছে আলাদা করে শুধু জাভাস্ক্রিপ্ট আছে। আমার কোডগুলো ক্লিনলি সেপারেটেড। এই কারণে এই কোডটা এইভাবে লেখা গুড প্র্যাকটিস না, কারণ এই ক্ষেত্রে আমার HTML জাভাস্ক্রিপ্ট মিশ্রণ হয়ে যাচ্ছে। তো মিশ্রণের ক্ষেত্রে মনে রাখবেন কোন সময় যতটুকু সম্ভব সবসময় আপনার কোড ক্লিনলি সেপারেটেড রাখবেন। এটা হবে আপনি যে মানে ক্লিন কোড লিখেন কিংবা আপনি যে একজন ভালো ডেভেলপার, এটা হচ্ছে তার একটা প্রমাণ। আচ্ছা, তাহলে এটাকে প্রথমে আমরা ক্লিন করি। এই ক্লিন করে যেভাবে আমরা কোডটা লিখব ওইটাকে বলা হয় আনঅবস্ট্রুসিভ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তো শব্দটার অর্থ আমি অবশ্য এখন জানি না, কিন্তু টেকনিক্যাল নামটা জানি আর কি।
এনিওয়েজ আমরা এটাকে আগে করি তারপর দেখে নিচ্ছি। প্রথমে হলো আমি অন ক্লিক এখানে লিখব না, তাহলে অন ক্লিক যদি এখানে আমি না লিখি তাহলে আমার কি এটা কাজ করবে? কাজ করবে না। তাহলে তার মানে এটার সাথে আমার ইভেন্ট অ্যাটাচ করতে হবে। ইভেন্ট অ্যাটাচ করার জন্য আমাকে আবার একটা জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। তার জন্য বাটনকে আগেই আবার কি করতে হবে? বাটনকে তো ধরতে হবে আমার, সো আইডি দিতে হবে btn, নাম দিলাম চেঞ্জ টেক্সট, এই বাটনের আইডি দিলাম। তাহলে আইডি না দিয়ে যদি আমরা ক্লাস দেই তাহলে কাজ করবে? ক্লাস দিলেও অবশ্যই কাজ করবে, কিন্তু আমাদের যে গেট এলিমেন্ট বাই আইডি ওই ফাংশন ওরকম নাই, গেট এলিমেন্ট বাই ক্লাস নেই, এমন কিছু নাই কোর জাভাস্ক্রিপ্টে। কোর জাভাস্ক্রিপ্টে কোনো কিছু পিক করার মাত্র দুইটা উপায়, গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো ট্যাগ নেম দিয়ে যখন ধরবেন একই পেজে অনেক ট্যাগ থাকবে, আপনি তো স্পেসিফিক একজনকে ধরতে চান। সো এই জন্য বললাম যে আমরা একটাই ভালো করে অভ্যাস করি, আগে গেট এলিমেন্ট বাই আইডি। তবে যখন আমরা যে কোয়েরি চলে যাব অথবা এরকম কোনো লাইব্রেরিতে চলে যাব, যে কোয়েরি ফাংশনটা এমন আছে, সিএসএস সিলেক্টর যেভাবে কাজ করে, সিএসএস সিলেক্টরে আপনি আইডি দিয়ে সিলেক্ট করতে পারেন, ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারেন, ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারেন, প্যারেন্ট চাইল্ড দিয়ে সিলেক্ট করতে পারেন। মানে যে কোয়েরির সুবিধাটা হচ্ছে যারা সিএসএস সিলেক্টর ঠিকমতো শিখছেন তাদের যে কোয়েরি সিলেক্টর শেখাটা হলো মানে শেখার কিছু নাই, কারণ যে কোয়েরি সিলেক্টর সিএসএস সিলেক্টরেরই ইঞ্জিন ব্যবহার করে। মানে কি, যে কোয়েরি সিলেক্টর সিএসএস সিলেক্টরের ইঞ্জিনটাই ব্যবহার করে, এটার মানে কি? সেম কাজ করে। মানে হইতেছে আপনার নতুন কিছুই শিখতে হবে না। সিএসএস সিলেক্টর যদি ঠিকমতো জানেন, যে কোয়েরিতে আপনার সিলেকশন করা শিখে গেছেন, নতুন কিছু শিখতে হবে না, খালি সিনট্যাক্সটা শিখতে হবে। কিন্তু আমরা এখন কাজ করছি কোড জাভাস্ক্রিপ্টে, তার মানে কোড জাভাস্ক্রিপ্টে ক্লাস দিয়ে ধরতে ডাইরেক্টলি পারবেন না, ঘোড়া পেঁচায় ধরতে হবে। আপাত দৃষ্টিতে অ্যাজ এ বিগিনার ধরে নেন, ধরতে পারবেন না, কিন্তু যে কোয়েরি যদি যখন করবেন দেখবেন ধরতে পারতেছেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা চেঞ্জ টেক্সট বাটনটাকে ধরি। তো বাটনটা আমরা পেলাম, রাইট? এই আইডি আছে বাটনে। এখানে আমরা বাটন এখানে যে আমরা আইডিটা নিলাম ওটা হচ্ছে ওই বাটনের আইডিটা না? জি, আর যেটা নিলাম আমি একই নাম রাখছি, তাতে আমার কষ্ট কম, কিন্তু এটা এমন না যে একই নাম হইতেই হবে। একই নাম হলে কি আমার জন্য রিডেবল, সোজা মনে রাখতে কষ্ট কম হচ্ছে, সেই জন্য। আচ্ছা, এই যে এটাকে ধরলাম, এটার সাথে আমাদের করতে হবে কি, অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। ওকে বলতেছি ওর ভিতরে যে তুমি এই যে বাটন, তুমি একটা ইভেন্ট লিসেন করো, তুমি ইভেন্ট শোনো। ইভেন্ট লিসেনার মানে কি? কি ইভেন্ট লিসেন করবা? ক্লিক ইভেন্ট। তোমার কেউ ক্লিক করা মাত্র তুমি একটু খেয়াল রাখবা, ক্লিক করলে তোমার জন্য বাড়তি কাজ রেডি করতেছি আমি। বুঝা যাচ্ছে? ওকে বলে দিচ্ছি বাটন ডট টেক্সট, আমি তো ওখানে অন ক্লিক লিখতে পারি নাই, তাহলে ওই বাটনের মধ্যে ইভেন্টটা অ্যাটাচ করব কিভাবে? ইভেন্ট অলরেডি ইজ দেয়ার, ক্লিক আছে, মাউস ওভার আছে, সব আছে, কিন্তু ক্লিক করলে কি করতে হবে এটা তো ও জানে না, এটা জানাইতে হবে। তো ওকে বলতেছি তোমার ভিতর যত ইভেন্ট হবে, ক্লিক ইভেন্টে কি করতে হবে এটা মানে ক্লিক হইলে খেয়াল রাখবা, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে এই ফাংশনটা রান করতে হবে। এরপর থার্ড প্যারামিটার মুখস্থ ফলস, এটা কেন এখন আমি বুঝাতে যাচ্ছি না, এটা আমার গ্রামারে যাচ্ছে না, এটা মুখস্থ সবসময় ফলস, কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, সেট টেক্সট এটা আমরা ইয়েটা দিব না, প্যারেনথেসিস। আচ্ছা, এইখানে আমরা প্যারেনথেসিস দিব না, কারণ এখানে আমরা তাকে শুধু বলে দিচ্ছি ফাংশনটার নামটা কি, ওর দরকার মতো এক্সিকিউট করার সময়। যে এখানে আমি ফাংশন কল করছি না, এনাকে আমি জাস্ট নামটা জানাই দিচ্ছি যে যখন তোমার ক্লিক হবে তখন এটা তোমার রান করতে হবে। এখানে হয়তো বা একটু এটা লাগতে পারে, লেটস সি। হ্যাঁ, একটা এরর হয়েছে। অ্যাড ইভেন্ট বাটন চেঞ্জ, অ্যাড ইভেন্ট লিসেনার ইজ নট এ ফাংশন,
দেখি একটু অ্যাড ইভেন্ট লিসেনার, আমি ভুলে গেছি। অ্যাড দেখি, হতে পারে, ভুল হতে পারে। অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট ডট টার্গেট, ইভেন্ট ডট টার্গেট। এখানে ট্রু দিছে। আচ্ছা, ওটা সমস্যা নাই, ওটা হয় ট্রু অথবা false, সবসময় ফলস ইউজ করেন। সবই তো ঠিক আছে। এলিমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, টিএনইআর হবে মনে হয়। টিইএনইআর না, লিস্টেনার। ওকে, বানানে ভুল হচ্ছে। হ্যাঁ, লিসেন, ও লিসেন বানানটাই তো ভুল লিখছি, লিস্টেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তার মানে এখন দেখেন আমি কিন্তু কি করলাম, আমি ওই ক্লিক ইভেন্ট বাইন্ড করে দিলাম, কিন্তু আমি HTML এর মধ্যে কিন্তু আমার কোনো জাভাস্ক্রিপ্ট নাই। এখানে ক্লিক বাদ দিয়ে বলে দিলাম মাউস ওভার, মাউস নেওয়ার সাথে সাথে ইভেন্টটা ট্রিগার হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমরা বললাম মাউস আউট, মাউস নিলাম, কিছু হয় নাই, বের করলাম, আউট হলো যখনই, তখনই ইভেন্টটা ট্রিগার হলো। তাহলে ও কিন্তু শুনতেছে, এবং কি করতে হবে, ওকে যখন আমি রেজিস্টার করে দিছি, ইভেন্টের সাথে ইভেন্ট হ্যান্ডলারকে রেজিস্টার করে দিছি, তখন সে ওটাকে এক্সিকিউট করতেছে যখনই ওই ইভেন্টটা। তাহলে বুঝা গেল যে আমরা HTML থেকে কিভাবে জাভাস্ক্রিপ্টকে ক্লিন রাখবো। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই, এখানে মনে করেন একটা ফর্ম বানাতে চাই। যেটা একটু আগে আপনারা করছেন। এই বাটনটাকে তখন আমরা নাম দিয়ে দিই অ্যাড, নাম দিলাম অ্যাড বাটন। আমরা চাই
কথার কথা আমরা চাই এখানে একটা নাম্বার 1 এর নাম্বার লিখবো, নাম্বার 2 তে আরেকটা নাম্বার লিখবো, অ্যাডে ক্লিক করলে রেজাল্ট এখানে বসে যাবে। এরকম কিছু একটা আমরা করতে চাই, সিম্পল। এখানে লিখবো 2, এখানে লিখবো 3, যোগ করব, এখানে চলে আসবে 5। ঠিক আছে? তাই যদি হয় তাহলে আমরা একটু প্রথমে সাজায় ফেলি কুইকলি, যে আমার এখানে ফাংশন প্রয়োজন, ফাংশনের নাম দেই। আমাদের ফাংশনটার নাম কি? অ্যাড। অ্যাড ফাংশনে আমার ভ্যারিয়েবল কি কি হবে? দুটো নাম্বার, এই নাম্বার 1 কালেক্ট করে ফেললাম, নাম্বার 2 কালেক্ট করে ফেললাম, এরপর আমার রেজাল্ট দরকার। এরপর রেজাল্টটাকে কি করব? রেজাল্টটা আবার বসায় দিতে হবে। বুঝাচ্ছি। আমার কাজটা ইনিশিয়ালি শেষ। আগে দেখি একবার, তারপর আমি বুঝাচ্ছি। সো নাম্বার 2 নাম্বার 3 যোগ করলাম, হলো না কিছু, তাই না? আচ্ছা দেখা যাক, স্টেপ বাই স্টেপ যাই তাহলে। অনেকক্ষণ সময় লাগছে, কারণ এখানে আমি মাউস আউটে আছে। এটা কোথায় আছে? মাউস আউট। তাই তো 23 পর্যন্ত যোগ করলে যদি দম বেড়ে যায়, দুইটা যোগ, তাই না? তো খারাপ কথা। কে 2 আর 3 এর যোগফল 23। ওকে, হ্যাঁ সহজ হিসাব তো। বাহ, এই সো এইটাকে আমরা এখন বুঝবো স্টেপ বাই স্টেপ। আগে লাইন বাই লাইন যাই। সেটা হলো, প্রথমে আসি যে প্রথমে আগে যতটুকু ঘটতেছে ততটুকু বুঝছি কিনা সেটা এনশিওর করি। প্রথমত হলো, আমি যেহেতু বাটনের সাথে এই পেজে, প্রথমে বলেন তো এই পেজটা যখন লোড হবে, কোন লাইনটা, জাভাস্ক্রিপ্টের কোন লাইনটা সর্বপ্রথম এক্সিকিউট হয়েছে? আচ্ছা, আরো একটু তাহলে ডিটেইল বলি। এই ফুল পেজটা যখন লোড হচ্ছে, কল্পনা করে দেখি আমি যদি ব্রাউজার হই, আমি ব্রাউজার, আমার কাছে HTML পার্সার আছে, আমার কাছে CSS পার্সার আছে, CSS ইঞ্জিন আছে, আমার কাছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে। আমি এই পেজটাকে লোড করব, তাহলে আমি কি করছি? এই পেজটা যখন আমার কাছে আসলো, আমি কি করতেছি? আমি এই লাইনটা পাইছি, এটা HTML, আমার HTML পার্সারকে এটা বসায় ফেলছি। এটা HTML, এটাও আমি করে ফেলছি। এই প্রতিটা HTML আউটপুট সাথে সাথে বসায় ফেলতেছি। আমি এতটুকু পর্যন্ত লাইন বাই লাইন 100% বসাইছি, কোনো ব্যতিক্রম করি নাই। এইখানে আসার পর আমি এখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হিসেবে রান করতেছি। এখানে তো আর আমার HTML ইঞ্জিন কাজ করছে না, এখানে জাভাস্ক্রিপ্ট পার্সার কাজ করতেছে। জাভাস্ক্রিপ্ট পার্সার হিসেবে সেটটেক্সট ফাংশনটার ডেফিনেশনকে আমি শুধু মেমোরিতে রেখে দিছি। এটা ডেফিনেশনকে আমি কিন্তু এটা এক্সিকিউট করি নাই, এটা ডেফিনেশনটা আমি খালি আমার স্মরণে রেখে দিছি। তারপর পেলাম আরেকটা ফাংশন, এগেইন এখানে কোনো ফাংশন কল হয় নাই, খালি ফাংশনের ডেফিনেশন আমি এগেইন মাথার মধ্যে রেখে দিছি। তার মানে এতটুক পর্যন্ত আসা, 53 নাম্বার লাইন পর্যন্ত HTML গুলোকে সব আমি রেন্ডার করে দেখাই দিছি। অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন স্ক্রিপ্ট যেখান থেকে শুরু হয়েছে 38 থেকে 53 পর্যন্ত আমি জেনে রাখছি অ্যাড নামে একটা ফাংশন আছে, সেটটেক্সট, আমি এটা ডেফিনেশন আমার মাথায় রেখে দিছি। এর বাড়তি কোনো কাজ কিন্তু আমি এখনো করি নাই। 54 নাম্বার লাইনে এসে আমি কি করছি? 54 নাম্বার লাইনে এসে আমি HTML এর মধ্য থেকে
বাটন অ্যাড যার আইডি, সেই বাটনটাকে খুঁজে বার করে সেই অবজেক্টটাকে বাটন অ্যাড নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে ভরে রেখে দিছি, আর কিছু করি নাই। বাট এই 54 নাম্বার লাইনে কিন্তু আমি HTML এর একটা অবজেক্টকে জাভাস্ক্রিপ্টের মধ্যে ভরে ফেলছি। ভরছে কিনা? HTML এর বাটন অ্যাড যার আইডি ছিল, সে কি বাটন ছিল না কি ছিল ও এটা জানে না, ও জানে ওর আইডি বাটন অ্যাড। সো ওই আইডি নামে যাকে পাইছে তাকে একটা অবজেক্ট বানায় ভ্যারিয়েবলের মধ্যে ভরে রাখছে। ভরার পর ওই অবজেক্টটাকে বলে দিচ্ছে যে তোমার ভিতর একটা ইভেন্ট বাইন্ড করো। এটা করার জন্য এই যে ফাংশনটা এক্সিকিউট করতেছে সে, অ্যাড ইভেন্ট লিসেনার একটা বিল্ট ইন লাইব্রেরি ফাংশন। এই ফাংশনটার মধ্যে 3টা প্যারামিটার দিতে হয়। একটা প্যারামিটার হলো আমি যে ইভেন্ট হ্যান্ডেল করব, কোন ইভেন্ট বলে দিলাম ক্লিক ইভেন্ট। অন্য যত ইভেন্টই হোক তোমার পাত্তা দেওয়ার দরকার নাই, কিন্তু ক্লিক হলে একটু খেয়াল রাখো। কি খেয়াল রাখবা? অ্যাড নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে তুমি কল করবা। ও অলরেডি মেমোরির মধ্যে অ্যাড আছে, ওর অ্যাড নামের ফাংশনটাকে কল করবা। ফলসটা কেন আপাতত এটা বোঝার দরকার নাই, খালি মাথায় যদি কারো এটা দরকার নেই, অ্যাকচুয়ালি অ্যাড মুখস্থ বসায় দিবেন, ফলস ফলস কথাটা মুখস্থ বসায় দিবেন, শেষ। তাহলে এই যখন কাজ শেষ, পেজটা কিন্তু এরকম করে লোড হবে। পেজ কিন্তু আর কিছুই করবে না, বাট এখানকার জাভাস্ক্রিপ্ট রেডি হয়ে বসে আছে। জাভাস্ক্রিপ্ট রেডি হয়ে বসে আছে, অ্যাড এর মধ্যে ক্লিক করলে আমি অ্যাড ফাংশনটা নিয়ে কাজ করব, আর কোনো কিছু কিন্তু এখানে নাই। বাট একটা জিনিস আমি রেডি করে রাখছি, কেউ একজনকে বসায় রাখছি, যেমন টিকিট কাউন্টারে জানলার পাশে টিকিট বিক্রি করে যে বসে থাকে, ওর কিন্তু কোনো কাজ নাই, বসে আছে গল্প করতেছে। কিন্তু টিকিট কাউন্টারের পাশে এসে কেউ যদি বলে আমার একটা টিকিট দেন, সাথে সাথে অ্যাক্টিভিটি শুরু। আবার টিকিট দেওয়া শেষ, ও কিন্তু চুপচাপ বসে আছে, পান খাচ্ছে, গল্প করছে। সো এখন জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাও কিন্তু চুপচাপ বসে আছে, ওর কিছু করার নাই। কিন্তু যখনই অ্যাড বাটনে ক্লিক হবে ও অ্যাক্টিভ হয়ে উঠবে, কারণ শুধু ওই ইভেন্টের সময় ওকে বলা হয়েছে কিছু একটা করতে। তাহলে যখন এখানে ক্লিক করা হবে তখন ও কি করবে? তো ওখানে বলা হইলো যে যখন ক্লিক করবা তুমি প্রথমে করো কি, নাম্বার 1 এ কোন নাম্বার আছে সেটা নিয়ে আসো। কি অ্যাড ফাংশন এটা বলা আছে না? ডকুমেন্ট আপনারা জিজ্ঞেস করছিলেন ভ্যালুটা কি? ভ্যালু কি? HTML এর ভ্যালু কি? ফর্ম এলিমেন্টে যখন HTML এর মধ্যে ভ্যালু থাকে, এটা কি ভ্যালু আছে না? কি সেটা? অ্যাট্রিবিউট। আপনারা যদি ফর্ম এলিমেন্টের ভ্যালু দেন, সেই ভ্যালুটা ফর্ম এলিমেন্টে দেখা যায় না? টেক্সট বক্স টেক্সটে দেখা যায় না? সেই ভ্যালুটাই জাভাস্ক্রিপ্টে হলো প্রপার্টিজ, ওই অবজেক্টটার ফর্মের যে অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টিজ। কাজেই আমি যে এই যে টেক্সট বক্সের নাম্বার 2 তে 2 লিখলাম বা 3 লিখলাম, 23 লিখলাম, এটা HTML এর ভ্যালুর ভিতর বসে আছে না? আর জাভাস্ক্রিপ্ট যখন document.getElementById নাম্বার 1 কে নিয়ে আসলো, ওই অবজেক্টটাও নিয়ে আসলো, ওই অবজেক্টে বললাম সবকিছু নিয়ে আসবে, তার ইনার HTML নিয়ে আসবে, তার ট্যাগ নেম নিয়ে আসবে, সেরকম তার ভ্যালুকেও নিয়ে আসবে। তা আমার তো এখন কি দরকার? আমার কি অন্য কিছু দরকার না ভ্যালুটা দরকার? সেজন্য আমি ভ্যালুটা নাম্বার 1 এর মধ্যে বসায় ফেললাম। তাই আমি বুঝে গেলাম যে ওই ইউজার কত দিছে, নাম্বার 1 এ 23 না কত, এটা আমি সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছি। আর এখানে আমি মনে করেন আবার দিলাম 22, তার মানে নাম্বার 2 তে কি আছে? এই অ্যাড ক্লিক করা মাত্রই তো 46 নাম্বার লাইন রান করবে, 47 নাম্বার লাইন রান করবে, রান করে নাম্বার 1 ভ্যারিয়েবল, নাম্বার 2 ভ্যারিয়েবল, এই দুটো আমার একসাথে পেয়ে গেলাম। তাহলে তারপর তো সহজ ভাষায় আমি যোগ করব, নাম্বার 1 যোগ নাম্বার 2 যোগ করলে রেজাল্ট পাবো। রেজাল্ট যোগে যে পাশাপাশি বসতেছে না কি আছে সেটা একটু পরে আসে, কিন্তু যোগ তো হচ্ছে। যোগ হওয়ার পর আমার পরের কাজ ছিল যে রেজাল্টের মধ্যে ভ্যালুটা বসানো। তার মানে কি রেজাল্ট অবজেক্টটার ভ্যালু প্রপার্টিসে ভ্যালু বসানো। আমি কি করলাম? document.getElementById result, রেজাল্ট নামে ট্যাগটা নিয়ে যে অবজেক্ট আমি পেলাম, সেই অবজেক্টের যে ভ্যালু প্রপার্টিস আছে, সেই ভ্যালু প্রপার্টিসের মধ্যে রেজাল্ট ভ্যালুটা ভরে দিলাম, এবং এই কারণে আমার এখন এটা আসছে। অ্যাট লিস্ট দুইটা ভ্যালু নিল, জোড়া লাগাইলো, রেজাল্টে ভরে দিল। এই ফ্লোটা তো বুঝছি আমরা।
নেক্সট কোশ্চেন, এটা হলো স্পেসিফিক এই ক্ষেত্রে, কেন 23 এবং আপনি যদি এখানে 23 না দিয়ে কথা কথা এ দিতেন আর বি দিতেন, এখানে যদি এ বি পাইতেন তাহলে কিন্তু আপনি আপত্তি করতেন না খুব একটা, তাই না? কিন্তু আপনার আপত্তির কারণটা হচ্ছে যে এখানে আমি নাম্বার দিচ্ছি, এখানে এটা দিচ্ছি, সো এখানে আমি এখন আমার আপত্তি আছে, কারণ 1 আর 2 আমার 3 হওয়া উচিত। বিষয়টা হলো, এটা মনে রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট, যে HTML ফর্ম থেকে যখন কোনো ডেটা সাবমিট হয়, যে কোনো ভাবে ডেটাটা যখন আসে, এটার ডিফল্ট ডেটা টাইপ সবসময় হচ্ছে স্ট্রিং। কি ডেটা টাইপ? সবসময় স্ট্রিং। জাভাস্ক্রিপ্টে প্লাস চিহ্নটা দুইটা কাজ করে। জাভাস্ক্রিপ্টে প্লাস চিহ্নটার একটা নাম আছে, ওভারলোডেড অপারেটর। ওভারলোড, বেশি কাজ দেওয়া হয়েছে। একটা জিনিসের একটা কাজ করার কথা, ও মাত্র দুইটা কাজ করতে পারে। কি কাজ করতে পারে? ও জোড়াও লাগাইতে পারে, যোগও করতে পারে। বুঝতে পারছি? ও জোড়াও লাগাইতে পারে, যোগও করতে পারে। ও যদি দেখে তার জিনিসটা স্ট্রিং, তখন সে জোড়া লাগায় দেয়। ও যদি দেখে তার জিনিসটা নাম্বার, তখন সে যোগ করে। আর প্রবলেম হলো যে আমি তো দিছি 1 আর 2, ও কেন এটা নাম্বার মনে করতেছে না? কারণ ও তো আর আমার মতো দেখতে পাচ্ছে না যেটা 1, এটা 2, এটা পাশে। ওর কাছে ডাটা টাইপ চেক করছে, আর ডাটা টাইপ টেক্সট ফিল্ড থেকে যা যাবে সব স্ট্রিং। সেজন্য ও মনে করতেছে এটা স্ট্রিং, কাজে সে জোড়া লাগাচ্ছে। তাহলে ওরে আমার বাড়তি কাজ করে বুঝাইতে হবে যে দেখো এটা স্ট্রিং না, এটা নাম্বার। তার জন্য আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন ব্যবহার করব, যে ফাংশনটা একটা হতে পারে পার্স ইন্টিজার। যে পার্স মানে রিড করো অ্যাজ এ ইন্টিজার, অ্যাজ এ ইন্টিজার, নট টেক্সট। টেক্সট ভ্যালুটাকে তুমি পড়ো, পার্স করো, রেন্ডার করো অ্যাজ এন ইন্টিজার। এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ফাংশন, পার্স ইন। এবং এখন সে বুঝতে পারছে যে তাকে তো নাম্বার দেওয়া হয়েছিল, তো সেই জন্য সে যোগ করছে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, যত না যোগ অঙ্ক বুঝা এখানে অবজেক্টিভ, এখানে যেটা আমরা ডম এর কিছু আইডিয়া পাইছি, আমরা ইভেন্টের আইডিয়া পাইছি। ক্লিয়ার? ডম এবং ইভেন্টের আইডিয়াটা, কোনো কোশ্চেন? বলেন, কোশ্চেন বলেন। আপনাকে সবাই ঠেলে দিচ্ছে কোশ্চেন বলার জন্য। স্যার, কারণ আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত দিতে যাচ্ছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। এর থেকে যদি বেশি দিই এখানে রং এরর পাঠাবে। ওকে, সো নেক্সট স্টেপ, ভ্যালিডেশন করা। যে ডাটাটা আমি নিলাম সেই ডাটাটা আবার আমার মন মতো, এই যে এখন উনি প্রোগ্রামিং এর ক্ষমতা পেয়ে গেছে, কাজে মনের ইচ্ছা অ্যাপ্লাই করা শুরু করতেছে। বুঝতে পারছেন? কারণ এখন তো প্রোগ্রামিং করতেছি, সো এখন আমার ক্ষমতা কি? এখান থেকে 1 থেকে 9 এর বেশি, এখানে 10 হলেই বলবো যে সরি, আমি 10 যোগ করতে পারবো না বা করতে দিব না। তাহলে এখানে এখন বাড়তি একটা স্টেপ, ভ্যালিডেশন করা। কি ভ্যালিডেশন? যে 1 থেকে 9 হইলে বা 0 থেকে 9 পর্যন্ত হইলে, বা সহজ ভাষায় 10, আমি সিম্পল করার জন্য বলছি, 10 এর চেয়ে ছোট হইলে যোগ করতে দিব, নাইলে বলবো যে সরি আমি যোগ করতে পারলাম না। এই তো, সো ওনার চাওয়া অ্যাপ্লাই করি আমরা। হ্যাঁ, কন্ডিশনস ডেফিনেটলি। সো এখানে তো সুন্দর মতো যোগ করে ফেলছিলাম, কিন্তু এখন আমাদের কি করতে হবে? চেক করতে হবে। কি চেক করতে হবে? যে ইফ আমরা বলবো যে নাম্বার 1, ধরেন আপাতত সহজ ছোট করার জন্য যে শুধু নাম্বার 1 যেন 10 এর বেশি না হয়, দুইটাই করা যাবে, আমি একটা দিয়ে দেখাচ্ছি আর কি। নাম্বার 1 গ্রেটার দেন 10, তখন তাকে বলবো অ্যালার্ট sorry I cannot accept this value। ঠিক আছে? আচ্ছা, এই কথাটা যদি বলি, এবার দেখেন আমি 10 এর
আমি 11 12 দিলাম, 2 দিলাম, যোগ করলাম, কি বলতে সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু। ওকে করলাম, ও কিন্তু 14 করে ফেললো, যোগ কিন্তু করে ফেলছে। কারণ আমি চেক করছি, ওই অনুসারে বাকি স্টেপ সাজাইনি। অর্থাৎ যে নাম্বার গ্রেটার দেন 0 হলে আমি এভাবে সাজিয়ে ওকে বলতে পারি রিটার্ন বাইরে হয়ে যাও, গলা ধাক্কা দিয়ে ফাংশন থেকে বের করে দিব। এই আপনাদের রিটার্নের একটা অ্যাপ্লিকেশন বোঝানোর জন্য এটা বানালাম, মানে ওনারটার সাথে এটা মিলাই নিলাম। বুঝা যাচ্ছে বিষয়টা? যে তখন তাকে আসলে পরের কাজটা করতে দিব না, বের করে দিব। সো দেখি কি হয়। সো 10 এর চেয়ে বড় 2 3 দিলাম, সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু। দেখেন ও কিন্তু আর যোগ করে নাই, কারণ আপনি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন রিটার্ন। সো দিস ইজ দ্য, যে আপনি জানতে চাইছিলেন রিটার্ন কি কাজ করে, এটা একটা অ্যাপ্লিকেশন রিটার্নের, যেখানে রিটার্ন পাবে ফাংশন থেকে বের হয়ে যাবে। এখানে কিন্তু আমি বলি নাই রিটার্ন 1 রিটার্ন 2 রিটার্ন 3 কিছু বলি নাই, জাস্ট রিটার্ন মানে বের করে দিয়েছি ফাংশন থেকে, যে তুমি শর্ত পূরণ করো নাই, বের হয়ে যাও। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস দেখি, যে ও যে বললো আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু, আসলে ও কোনটাকে অ্যাকসেপ্ট করে নাই এটা তো বুঝতে পারা যাচ্ছে না, 12 কে না 3 কে। আপনি না প্রোগ্রামার লজিক দেখে বুঝতেছেন যে এটা 12 কে, কিন্তু অ্যাজ এ ইউজার আপনি চিন্তা করেন কোনটা আসলে অ্যাকসেপ্ট করতে পারেন না। আচ্ছা, অ্যালার্টের মধ্যে উল্লেখ করে দেই, কিংবা এবার আমরা আরেকটা কাজ করি, তাহলে আমরা এখানে বলি এই যে আমাদের নাম্বার 1 একটা অবজেক্ট, একটু দেখে নেই, ভুলে গেছি স্টাইলটা কি সরাসরি দেওয়া যায় কিনা। জাভাস্ক্রিপ্ট টেস্ট, আচ্ছা এটা করা যাবে। সেট অ্যাট্রিবিউট, আমি একটা অ্যাট্রিবিউট সেট করতেছি। কি অ্যাট্রিবিউট সেট করতেছি? আমি স্টাইল অ্যাট্রিবিউট সেট করতেছি। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু কি সেট করব? আমি ভ্যালু স্টাইল, সিএসএস স্টাইলের কথা মনে করেন, যে বর্ডার কালার রেড, সো আমি 12 দিলাম, 3 দিলাম, অ্যাড করলাম, সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু, বর্ডার কালার বসে নাই, নাম্বার 1 বর্ডার সিএসএস এর নাম্বারের এন কি বড় না? বর্ডার কালার হুম সিএসএস আগে বানায় দেখি।
সিএসএস ঠিক আছে, আমাদের টেক্সট না, ব্যাকগ্রাউন্ড বলতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ACI কিনা ACI নিজে যেটা বলে strange. Style dot background color. ঠিক আছে, আমরা সরাসরি এলিমেন্ট নিয়েছি, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ও সরি, আমি ভুলটা কোথায় করতেছি বলেন তো? নাম্বার ওয়ানটা আসলে কে? নাম্বার ওয়ান হচ্ছে ভ্যালুটা, নট অবজেক্টটা। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছি? আবার বলি, আমি নাম্বার ওয়ানের উপরে স্টাইল অ্যাপ্লাই করতেছি, আমি ধরে নিচ্ছি নাম্বার ওয়ান আমার অবজেক্টটা, বাট আমি ভুল করতেছিলাম, কারণ নাম্বার ওয়ান হচ্ছে আমার ভ্যালুটা, নট অবজেক্টটা। বুঝা গেছে না যায়নি? নাম্বার ওয়ান ভ্যারিয়েবলটা কি কন্টেন্ট করতেছে? অবজেক্টটাকে নাকি ভ্যালুটাকে? তাহলে ভ্যালুর মধ্যে কি স্টাইল শীট বসবে নাকি? অবজেক্টের উপর বসবে, বস্তুটার উপর, রাইট? ভ্যালুটার উপর না। আমার ভুলটা ওই জায়গায় হচ্ছিল, সো এটা বেসিক্যালি হবে এইটা, ওই অবজেক্টের স্টাইল প্রপার্টিজ। ঠিক আছে, মানে এখন তো ইউজার বুঝতে পারতেছে কোন জায়গাটায় তার প্রবলেম, কোন ভ্যালুটাকে সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তাহলে তাকে তো একটা মেসেজ দেওয়া দরকার, ভ্যালু কি হইতে হবে, মেসেজ দেওয়া দরকার না? তাহলে আপনি এখানে যদি একটা কাজ করেন,
করলাম, বলতেছে সরি আই ক্যানট অ্যাকসেপ্ট দিস ভ্যালু, ওকে করলাম, লাল করে বলে দিল ভ্যালু শুড বি লেস দ্যান 10। বুঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখেন আরেকটু ইউজারকে ফ্রেন্ডলি করি। ও এইটুক করার পর তো এই ভ্যালু যদি মুছতে হয় ওরে কি করতে হবে? এখানে কার্সর নিতে হবে, ক্লিক করতে হবে, তারপর মুছতে হবে। তাহলে আবার এটাকে ইউজ করি আমরা, ব্ল্যাক করে দিই। ব্ল্যাকে আসছি পরে। না, সিলেক্ট হয়নি। এখন সিলেক্ট হয়ে গেল, আপনি খালি নাম্বারটা লিখবেন, তাই না? বুঝা যাচ্ছে বিষয়টা? আমি ইউজার ফ্রেন্ডলি বানাচ্ছি। জাভাস্ক্রিপ্টের কারণটাই হলো ইন্টারঅ্যাক্টিভিটি করা, ইউজার ফ্রেন্ডলিনেস বাড়ানো। এবার চিন্তা করেন যখন আমার 10-এর চেয়ে কমে গেল তখন তাহলে এটার সাথে সাথে লালটা চলে যাওয়া উচিত, রাইট? তাহলে এটা আপনি কখন চেক করবেন? এটা চেক করা হয় যখনই লিখে আপনি নতুন ট্যাবে যাচ্ছেন, অর্থাৎ আগে তো লেখা 9 লিখছেন না 99 লিখছেন ও তো বুঝবে না। তাহলে 9 লিখে যখন আপনি বের হবেন তখন না বুঝলো যে আপনি 9 লিখছেন, তখন জাস্টিফাই করবে। তাহলে এই জাস্টিফাই করা এটা হলো টেক্সট বক্স থেকে বের হওয়ার সময়, যেটাকে আমরা বলি ব্লার, অন ব্লার অ্যাকচুয়ালি। তো এখানটায় আমরা যেটা করব সেটা হলো এরকম। আচ্ছা, ওইটা করতে গেলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা আবার একটু চেঞ্জ করতে হবে, যে আমরা এভাবে করি যে যখন অ্যাডে ক্লিক হবে, আবার এখন তো যোগ করতে পারতেছে তাই না? অ্যাডে এখন নয়, এখন তো আমাকে মেসেজ দিল না, যেহেতু মেসেজ দিল না তাহলে এটা সাদা হয়ে যাওয়া উচিত, মানে ইউজার ব্যাকগ্রাউন্ড কালার থাকা উচিত। তাহলে আমরা যেটা করব যে যদি মনে করেন যে এটা ঠিকঠাক থাকে, বা আমরা যখন প্রথমে তাকে আনবো তার ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে আমরা তো দ্বিতীয়টা ই করছি না। সো 12 দিলাম, 2 দিলাম, অ্যাড করলাম, ওকে রেড হইলো। এবার 9 দিলাম, অ্যাড করলাম, সাদা হয়ে 11 হয়ে গেল। বুঝে যাচ্ছে বিষয়টা? জাভাস্ক্রিপ্টের প্রতিটা লাইন বাই লাইন ফ্লোর সিকোয়েন্সটা বুঝে যাচ্ছে? সো ওকে, এতো ইচ্ছা শেষ হচ্ছে না আর কি। সো বুঝতেই পারতেছেন এক যোগ অঙ্ক বানাইতে কয় লাইনের কোডিং অলরেডি লিখছেন। তাহলে মেসেজটা যদি সরাই দিতে চান, হ্যাপি? কোডটা আমরা কোথায় নিতে স্যার? হ্যাঁ, কোডটা আমরা কোন জায়গায় নিতে? এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, সিকোয়েন্সটা রেখেছি। এই যে এটা, আরে সরি, সেটা যদি সেকেন্ড ফিল্টার জন্য করতে হবে সেম পুরোটা কাজ আবার করতে হতো। এখন 13 লিখলে কি সেম কাজটা হবে? রেড হবে, তারপরে জাস্ট এই অবস্থা। ব্যাক করবে আর কি। ঠিক আছে? ঠিক আছে। Gracias.
জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আলটিমেটলি তার এই যে ছোট ছোট এক একটা কাজ করার জন্য মানে খেয়াল করেন যে একটা ছোট কাজের জন্য 2-3টা লাইন লিখতে হচ্ছে, আবার একটা ছোট কাজ করার জন্য আবার 2-3টা লাইন লিখতে হচ্ছে। আপনি একসাথে পুরোটা ভাববেন না, ভেবে আচ্ছা আগে আপনি মূল জিনিসটা দাঁড় করান, তারপর আছে একটা করে ফিচার, একটা করে পালক বসান আর কি। বুঝতে পারছি বিষয়টা? কারণ জিনিসটা দেখেন সব একসাথে কিন্তু কাজ করছে না আসলে। একটু একটু করে আপনার চাওয়া আসতেছে, আমরা একটু একটু করে চাওয়াটা দিয়ে ভরতেছি, রাইট? তো এইভাবে গ্র্যাজুয়ালি সিকোয়েন্স মেনটেন করে যে কোডটা করবেন, এটা আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস হলে সোজা লাগবে। এমনি আমি যা করছি দেখতে মনে হচ্ছে না যে সরল অঙ্ক সোজা হয়ে যাচ্ছে, করতে গেলে ভেজাল হচ্ছে না, আমি নিজেই করতে গিয়ে ভেজালে পড়তেছি না, একটু পড়তে হচ্ছে, একটু খুঁজে নিতে, তাহলে আপনাকে একটু বেশি করতে হবে না? বিষয়টা এরকম যে আপনার জাস্ট একটু প্রপার্টিসগুলো জানা, কিভাবে বসাতে হবে, কোথায় বসাতে, ফ্লোটা সেট করা, এই করতে করতে জিনিসটা দাঁড় হবে আর কি। যদিও আমরা এগেইন লাইব্রেরি ব্যবহার করব, অনেক কিছু সোজা হবে, কিন্তু এই সিকোয়েন্সটা সব সময় লাগবে আপনার। কারণ সিকোয়েন্স না বুঝলে তার আপনি কোনটার পর কি করবেন, কেন করতেছেন, এটা তো আপনি সেট করতে পারবেন না। আপনি বুঝলাম লাইব্রেরি ফাংশন জানেন, কিন্তু সেই ফাংশনটা কোথায় বসাতে হবে ওটা তো আপনাকে ফিগার আউট করতে হবে। যদি আমরা মানে HTML দিয়ে আরেকটু ইজি ওয়েতে করতে পারি, তাহলে কিছু কিছু কি আমরা HTML ইউজ করতে পারি, কারণ আমরা বাটনের মধ্যে প্লেস হোল্ডার দিয়ে লিখে রাখতে পারতাম ভ্যালু শুড বি লেস দ্যান 10, তাহলে ওই লেখাটা থাকলে সে লেস দ্যান 10। এক্স্যাক্টলি, বিষয়টা আসলে হলো এরকম যে আমরা প্রথমে যতটা সম্ভব HTML দিয়ে সেটা থাকবে, তারপরের স্টেপে আবার জাভাস্ক্রিপ্ট দিয়েও থাকবে। বুঝতে পারছি বিষয়টা? মানে বিষয়টা এমন না, অল্টারনেটিভ যে HTML এ থাকলে জাভা, হ্যাঁ এক সময় ছিল প্লেস হোল্ডার যখন ছিল না, ওই প্লেস হোল্ডারের কাজটাও আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই করতাম, ঠিক আছে? এখন ধরেন প্লেস হোল্ডার আসছে, কাজে ওটা আপনি অবশ্যই মেসেজ প্লেস হোল্ডার আপনি দিতে পারেন, অবশ্যই দিতে পারেন, শুধু তাই না দিবেন, ওটাই বেস্ট প্র্যাকটিস হবে, কারণ ওটা তো ওটার জন্য। আমি ওই বলতে পারেন যে আমি অ্যাকচুয়ালি শিখাচ্ছি তো এই জিনিসগুলো করতে, যে এক্সাম্পল যেভাবে দাঁড় হচ্ছে এভাবে রেডি করে দিচ্ছি। তারপরে জাভাস্ক্রিপ্ট লাগবে, কারণ ইউজার যদি খেয়াল করো না, সে 13 দিয়ে দিল, না মানে ইটস আপ টু ইউ, আপনি কতটা ইউজার ফ্রেন্ডলি তার জন্য করবেন, এটা টোটালি আপনার উপর। মানে এইটা এই জন্য একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্ট আপনারা তো কিছুদিন পরে কাজ করতে যাবেন, একটা জিনিস মনে রাখবেন, কাজ শুরু করার আগে কাজের রিকোয়ারমেন্ট ডিফাইন করাটার একটা ইম্পর্টেন্ট স্কিল। ক্লায়েন্ট বলবে একটা লগ ইন ফর্ম বানায় দাও, আপনি বলুন ঠিক আছে একটা লগ ইন ফর্ম বানায় দিচ্ছি, লগ ইন ফর্ম বানায় দিতে গেলে আমার লাগবে এত ঘন্টা, করে ফেলেন লগ ইন ফর্ম। তখন লগ ইন ফর্ম বানানোর পর ক্লায়েন্ট বলবে, আগে বানায় ফেলছেন, তখন বলবে তোমার লগ ইন ফর্মে তো অ্যাজাক্স নাই, তখন আপনি বলবেন তুমি তো অ্যাজাক্সের কথা বলো নাই, তখন ক্লায়েন্ট বলে অ্যাজাক্সের কথা কি আজকাল বলে দিতে হয়? সো তার মানে ওই টাকার মধ্যে আবার আপনি অ্যাজাক্স অ্যাপ্লাই করেন, কতক্ষণ পর বলবে, মানে এরকম বলাগুলোকে যদি প্রি ডিফাইন না করেন, আপনি দেখতে পাচ্ছেন ছোট একটা জিনিসের মধ্যে কত চাওয়া অ্যাড করা যেতে পারে। কাজে চাওয়ার যেহেতু শেষ নাই, কাজে ইউজার অ্যাকসেপ্টেন্স, যে কোন অবস্থায় ইউজার অ্যাকসেপ্ট করবে এটা আপনি আগেই ডিফাইন করে নেবেন। যদিও মানে শুরুর দিকে এটা এত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন না, বাট এই দিকে একটা ফোকাস থাকতে হবে আপনার, যে চাওয়াটা কি, না হলে দিন শেষে আপনি অনেক কাজ করছেন, দিন শেষে এখনো কাজ হয়নি কিছুই। হ্যাঁ, এটা খুব কমন কিন্তু এই ফিল্ডে, সারা দিন রাত কাজ করবেন, 2-3 দিন চলে যাবে, দিন রাত কাজ করতেছে, বলবে যে কিছু কোনোই কাজ হয়নি আমার, আমি যা চাচ্ছি কিছুই হয়নি। কাজে চাওয়া যদি ডিফাইন থাকে তখন আপনি বলতে পারবেন যে এইটা এটা 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 আমি করছি, হ্যাঁ ঠিক আছে আরো এতগুলো বাকি আছে, ফাইন, বাট এইটুক তো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নামাজ পড়ে এসে জেসন দেখবো, অ্যাজাক্স দেখবো। চাইছেন আমি